হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা কোনো নাটক বা সিনেমায় ঘটা গল্প নয়, আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব সত্য ঘটনা। তো চলো প্রিয় বন্ধুরা, গল্পটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আমার বিয়ে হয় একজন দিনমজুর মানুষকে দিয়ে। আমার স্বামীর নাম ছিল নিশাত। নিশাত আর আমার সংসার জীবন মাত্র 1.5 বছরের ছিল। সেই গল্পটাই আমি মূলত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, 1.5 বছর পর কী ঘটেছিল সেটাই শুনি। বন্ধুরা, আমার স্বামী দিনমজুর ছিলেন। গ্রামের যে 2-4 টাকা ইনকাম হতো তাতে করে সংসার চালিয়ে দুমুঠো ভাত খেতে অনেকটা কষ্ট হয়ে যেত। তারপর আমরা দুজন মিলে সিদ্ধান্ত নেই যে আমরা শহরে যাব। নিশাতের বাবা মা ছিল না, খালার কাছে বড় হয়েছে। আর আমার বাবা মা খুবই খুবই গরিব মানুষ, তারাও দিনমজুর ছিলেন। যাকে আমরা সবাই বিদায় নিয়ে শহরে চলে আসলাম, সবার কাছ থেকে বিদায় নিলাম। শহরে আসলাম। শহরে এসে 1.5 মাসের সংসার ছিল আমাদের। আমার স্বামী প্রথমে একটি বস্তিতে ঘর ভাড়া করলেন। করার পরে আমার স্বামী মোটামুটি রিক্সা চালাতেন, ভ্যান চালাতেন, এভাবেই কিছু পয়সা রুজি করত। আমিও মোটামুটি একটু মানুষের বাড়িতে কাজ করতে লাগলাম। তা দিয়ে আমাদের ওই ঝোপড়া ভাড়া দিয়ে মোটামুটি ডাল ভাত খেয়ে পেট বাঁচছে, কারো কাছে আর হাত পাততে হচ্ছে না। তো আমার স্বামী রিক্সা চালাতে চালাতে ভালো একটা চাকরিও পেয়ে গেল, কারণ আমার স্বামী ম্যাট্রিক পাস ছিল। মাসে তার 14,000 টাকা বেতন। এ কথা শুনে আমি খুবই খুশি হয়ে গেলাম। তারপরে প্রথম চাকরি চলাকালীন আমরা একটা ভালো ঘরে উঠে গেলাম। ওই ঘর ভাড়াটা ছিল 5,000 টাকা। তো প্রিয় বন্ধুরা, আমরা চিন্তা করেছি 5,000 টাকা ঘর ভাড়া হলে বাদবাকি আরও বেশ কিছু টাকা থাকে। আমার স্বামীর আরও 9,000 টাকা অবশিষ্ট থেকে যাচ্ছে। আমিও মাসে 4,000 টাকা ইনকাম করি। ব্যাস এই 9 আর 4-এ এই টাকার দিয়ে বেশ আমাদের মাসটা চলে যাবে। আমার স্বামীর মাসে তেমন কোনো পকেট খরচের টাকাই লাগতো না। 2-3 হাজার টাকা হলেই হয়ে যেত, বাদবাকিটা চাল ডালে হয়েই যেত। এভাবেই বেশ কিছুদিন চললাম। সেই ভালো রুমে এসে আমি মাত্র 1.5 মাস থাকলাম। থাকার পরে যা ঘটেছে তা শুনলে তোমাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে। তো বন্ধুরা, প্রথম মাসের বেতন তুলে আমার স্বামী আমাকে মার্কেটে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে 2টো জামা কিনে দিল। আমি বললাম, নিশাত, তোমারও তো তেমন কোনো জামা কাপড় নেই, তুমি কিছুটা একটু জামা কাপড় কিনে নাও না। নিশাত বলল, সংসারটাও তো চালাতে হবে, বলো, একটু সেভিংসও করতে হবে। আজ বাদে কাল 6 পা হবে। আমরা এখন 2জন, কদিন পরে 3জন হব, তার জন্য তো আমাদের কিছু সঞ্চয় করতে হবে। আমি বললাম, সে আস্তে ধীরে হবে, আগে তো নিজে বাঁচো তারপরে। আমার স্বামী এই কথা শুনে বলল, ঠিক আছে। তারপর আমি আমার স্বামীকে সুন্দর দেখে একটা প্যান্ট আর একটা গেঞ্জি কিনে দিলাম, যাতে করে সে ডিউটি করতে পারে। দিয়ে আমরা সুন্দর ঘরে চলে আসলাম। আসার পর 500 টাকা আমাদের বাড়িতে দিলাম, 500 টাকা ওর খালাকে দিলাম। ওর খালা অনেক খুশি হলেন। এটা অনেক আগের গল্প, তখন সিটিসেল ফোন ছিল আমাদের কাছে। যাই হোক, ফোনটা ওর খালাই কিনে দিয়েছিল। এভাবে সেদিনটা আমরা অনেক আনন্দ করলাম। করার পর প্রথম বেতন পেয়ে মার্কেট করার পর ঘরে টুকিটাকি বাজার করলাম। করার পরে আমার স্বামী একটা ডিপিএস করে দিল আমাকে। বলল, মাসে 500 করে টাকা রেখে দেবো, এতে করে বছরে বেশ কিছু টাকা হলে 5 বছর চললে ভালো টাকা পাওয়া যাবে। সেখান থেকে আমরা আমাদের বাচ্চাদের জন্য ভবিষ্যৎ করব এবং একটা সামনে বাচ্চা কাচ্চাও নেব। আমি বললাম, যা ভালো বোঝো তুমি। এই বলে স্বামীকে টিফিন করে দিয়ে নাস্তা করিয়ে আমিও একটু নাস্তা খেয়ে কাজের উদ্দেশ্যে আমিও বের হয়ে গেলাম, আমার স্বামীও বের হয়ে গেল। কিন্তু এত হাসি ঠাট্টা আর আনন্দের মাঝে শোকের দিনটা আসতে না আসতে যে চারদিকে কালো মেঘে ঢাকা পড়েছিল তা তো আমার অজানা ছিল। এভাবে আমাদের আবারও 15টা দিন কেটে গেল। এই হলো আমাদের নতুন বাড়িতে 1.5 মাস।
তো প্রিয় বন্ধুরা, প্রথম মাসের তো টাকা তুলে ভাড়াটা দিয়েই দিলাম। 15 দিন পর আমার স্বামী ডিউটিতে গেল। সেদিন রাতে আমার সাথে অনেক গল্প করেছে আমার স্বামী, আমাকে অনেক ভালোবেসেছে, অনেক আদর করেছে। আমাকে বলল, শোনো ইয়াসমিন, সবসময় খুবই হিসেব করে চলবে, কখনো ঠেকবে না। আমি বললাম, আমি কি কখনো বেহিসেবি চলেছি বলো? তখন সে আমাকে বলল, আমি যখন থাকবো না তখন। আমি বললাম, মুখে হাতটা রেখে বললাম, কি বলছো, কোথায় যাবে তুমি আমাকে ছেড়ে? বলল, না না, যাওয়ার তো কোথাও ইচ্ছে নেই তোমাকে ছেড়ে। উপরে চলে গেলেও তোমাকে নিয়ে যাওয়ার ইচ্ছে, একসঙ্গে যেথায় থাকবো একসঙ্গে বসবাস করবো। আমি বললাম, তাহলে যে কথা বলছো? তখন বলছে, হতে পারে না দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। আমি বললাম, এই কথা আর বলো না মুখ দিয়ে, এমনি পোড়া কপাল, অনেক কষ্টে একটুখানি দিনের নাগল পেলাম। এভাবেই যাতে থাকতে পারি দুজন দুজনের সঙ্গে, এমনটাই বলো, শুভ শুভ বলো, অশুভ কিছু মুখ দিয়ে বের করো না। বলল, ঠিক আছে, এসো নাস্তা করি। সে আমাকে সেদিন গালে তুলে খাওয়ালো, আমিও খেলাম। আমি ওকে খুব সুন্দর করে খাইয়ে দিলাম। দেওয়ার পরে বের হওয়ার আগে সবসময় ও আমার কপালে একটা করে চুমু দিয়ে যেত। তো বন্ধুরা, সেদিনও তাই হলো। ও আমার থেকে বিদায় নিল। নেওয়ার পরে আমিও কাজে চলে গেলাম ওকে টিফিন করে দিয়ে। কাজে চলে যাওয়ার সময় আমার কীরকম আঁচলটা বাঁধা পড়ছিল, ঘরের দরজার সঙ্গে আটকে গেল। আমি আর আমার স্বামী আগে আগে বের হলো বলে তাকে আর ডাকলাম না, না ডাকায় সে বের হয়ে চলে গেল। আমার না অজানা একটা ভয় বুকের মধ্যে ধক 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 করছিল। ওই অবস্থায় ঘরে তালা দিয়ে চলে গেলাম আমি আমার কাজে। কাজ করতেছি, বুকের মধ্যে অজানা একটা ভয় ছিল আমার। হঠাৎ করে ধকধক করে ওঠে। কাজ কমপ্লিট করে আসলাম, এসে দেখি আমার বাড়ির সামনে অনেক ভিড়। আমি একটা নিচতলা বাসায় এক রুম সাবলেট ছিল, সাবলেট বললেও ভুল হবে, একদম সেপারেট ছিল, আর কোনো ভাড়াটিয়া সেখানে থাকতেন না। যাই হোক বন্ধুরা, এভাবেই দেখলাম বাড়ির সামনে অনেক ভিড়। তারপরে ভিড় সরিয়ে এসে দেখি আমার স্বামীর নিথর দেহটা পড়ে আছে। প্রথমে বুঝতে পারিনি, যখন মুখটা খুলে দেখলাম তখন একটা চিৎকার দিয়ে উঠলাম। আমি বললাম, এজন্যই কি আমাকে এই সমস্ত কথা তুমি বলছিলে? এই তো বললে যেখানে যাবে আমাকে নিয়ে যাবে, আমাকে কোথায় রেখে গেলে? এই বলে প্রচণ্ড কান্নাকাটি করছিলাম। তারপরে ওখানকার মানুষজন মিলে বেশ কিছু টাকা পয়সা দিল। দেওয়ার পর আমি তাকে নিয়ে বাড়িতে গেলাম। যাওয়ার পর তার শেষ কাজ সম্পূর্ণ করে আমি আবারও এখানে চলে আসলাম। আসার পর টুকি টুকি করে কাজ করি, 4,000 টাকা মাত্র পাই, খাওয়া দাওয়া এত কিছু। তারপরে কিছু ধার দেনাও হয়েছে, কোনটা রেখে কোনটা দেব, এভাবেই থাকতে থাকতে 3 মাসের বাড়ি ভাড়া বেজে গেল। বেজে যাওয়ার পর বাড়িওয়ালা প্রথম প্রথম ভালো ব্যবহার করলেও পরে আর ভাড়ার জন্য আমায় খুবই চাপ দেয়, আমি দিতে পারি না, শুধু সময় নিতে থাকি। 2-3 হাজার করে দিতে গেলেও সে নিচ্ছিল না। এমন অবস্থায় খুব হতাশ হয়ে পড়লাম। বাড়িতে বাবা মা এমনিতেই অসুস্থ বৃদ্ধ মানুষ, তাদেরকে কি আর এসব কথা বলা যায়? কিছুই জানালাম না। একদিন রাতে আবারও সেই বাড়িওয়ালা আসলো। বাড়িওয়ালার নাম ছিল হেলাল খা। হেলাল খা আমার রুমের মধ্যে এসে বসলো, আমি তাকে সসম্মানে বসতে দিলাম। তখন এসে বসে বলতেছে, কি ব্যাপার, কি খবর সবর তোমার? আমি বললাম, ভাই সাহেব, এখনও পুরো টাকা তো জোগাড় করতে পারিনি, অল্প কিছু কিছু করে দিচ্ছিলাম, আপনি তো নিতে চাচ্ছেন না। বলল, টাকার কি প্রয়োজন, তোমারও তো স্বামী নেই, আমারও বিবি অসুস্থ, ক্যান্সারের রুগী। আমি ভাবছিলাম কি, ওই আমার সাথে একটু সময় কাটিয়ে দাও, তাহলে তোমার আর ভাড়া ভুড়া কিছু লাগবে না। আমি ওনার এহনো কথা শুনে মনক্ষুণ্ণ হওয়ার পরে আমি ওনার উপরে চেঁচিয়ে উঠি। তখন সে উল্টো চেঁচিয়ে আমাকে বলে, কার উপরে চেঁচাচ্ছ, তোমার এত বড় সাহস, আজকে তো তোমার সব দিমাগ ভেঙেই দিব। এই কথা বলেই বলছে, তুমি চেঁচালে কি আমার মান সম্মান যাবে? তোমার যাবে। আমি বাড়িওয়ালা, আমাকে কি কেউ কিছু বলতে পারবে না করতে পারবে? এই বলে ক্ষুধার্ত কোনো হায়নার মতো করে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ার পরে সে
সারা রাত আর রুম থেকে তার রুমে গেলেন না। অন্যদিকে আমি লজ্জায় ভয়ে কাউকে কিছুই বলতে পারলাম না। এভাবেই বেশ কিছুদিন চলে গেল। যাওয়ার পরে ভাবলাম সবই তো হারালাম, এখন আর এই জীবনটা দিয়ে কি হবে আমার। কাজেই ওর তীরে ওকেই মারতে হবে। তারপরে হেলাল খাঁর প্রত্যেকটা কদমে কদমে ওর সাথে সাথ দিতাম। দেওয়ার পরে আমারও বেশ কিছুটা সাহস জোগালো। তারপরে একদিন এলাকার ভালো মন্দ লোককে সবটা আমি জানালাম। জানানোর পরে হাতে না হাতে ধরে তাকে 4টেখানি করে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিল। দেওয়ার পরে আমি ওই বাড়িতে আর রইলাম না। না রওয়ায় আমিও মোটামুটি এখন একটি খুবই ভালো জায়গায় কাজ করছি। প্রিয় বন্ধুরা, আমি এখন পলিথিনের কাজ করি ফ্যাক্টরিতে। সেখান থেকে মাসে ভালোই কিছু টাকা পাই। তা দিয়ে বৃদ্ধ বাবা মাকেও দেই, আমি নিজেও চলি। গল্পটা কেন শেয়ার করলাম জানো বন্ধুরা? বিপদ আপদ কখন কার জীবনে কিভাবে আসবে কেউ বলতে পারে না। তাই কারো দুর্বলতার সুযোগ নেওয়া মোটেও উচিত নয়। এজন্যই শেয়ার করলাম। তো গল্পটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পের সঙ্গে।